সময় যত গড়িয়ে যাচ্ছে ততই ঘনিয়ে আসছে নির্বাচন। হয়তো আর ১-২ দিনের মধ্যে আজ আমরা যখন ১০ ডিসেম্বর কথা বলছি, ১০ ডিসেম্বরই নির্বাচনের তফসিল রেকর্ড হওয়ার কথা রয়েছে। তবে কবে ঘোষণা হবে তা এখনো জানা যায়নি। এর মধ্যেই আরেক আলোচনা উঠে এসেছে সরকারে যে ২ জন ছাত্র উপদেষ্টা আছেন তাদের পদত্যাগের গুঞ্জন এখন চারিদিকে। কেউ বলছে একজন পদত্যাগ করবেন, কেউ বলছেন দুজনই পদত্যাগ করবেন। তারা কোথায় নির্বাচন করবেন তাও এখনো নিশ্চিত নয়। এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ অ্যান্ড নয়েজে। আমি সাথে আছি নাহিদ হোসেন, আমার সাথে আছে আমার সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, আমরা কালকেও কথা বলছিলাম। ২ জন ছাত্র উপদেষ্টা, যিনি একজন এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রণালয়, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, আরেকজন তথ্য এবং সম্প্রচারে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। এই ২ জন ছাত্রের পদত্যাগের গুঞ্জন কিন্তু অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু সেটি হচ্ছিল না। তারা নিশ্চয়ই সেই সিদ্ধান্ত নেয়নি। আজকে যখন কথা বলছি ১০ ডিসেম্বর তফসিলের একদম কাছাকাছি, আজকের নানান সংবাদপত্রের সংবাদ কি বলছে? একদম একটু মনে করে দিতে চাই, যখন হচ্ছে আরেকজন ছাত্র উপদেষ্টা কিন্তু আমাদের উপদেষ্টা পরিষদে ছিলেন, নাহিদ নাহিদ ইসলাম। ইসলাম। উনি যখন পদত্যাগ করেন তখনই কিন্তু গুঞ্জন উঠেছিল যে বোধহয় সবাই পদত্যাগ করবেন, সবাই সরাসরি রাজনীতি যুক্ত হবেন, যেটা অলরেডি নাহিদ ইসলাম করেছেন। উনি এখন একটি নতুন দল এনসিপি আত্মপ্রকাশ করে তার আহ্বায়ক হিসেবে উনি আছেন। এর পরবর্তী কিন্তু বারবারই শোনা যাচ্ছিল, কিছুদিন পরপরই শোনা যাচ্ছিল যে এই নতুন ছাত্র উপদেষ্টা বোধহয় রাজনীতিতে জড়াবেন, যারা হচ্ছে জুলাই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলা হয়ে থাকে। তো গতকালকে বলা হচ্ছিল আজকে একটা সংবাদ সম্মেলন করা হবে। সেই জায়গা থেকে কিন্তু গুঞ্জন আরো জোরালো হয়ে ওঠে। আজকে একাধিক সংবাদ মাধ্যম শিরোনাম করেছে যে পদত্যাগ করবেন ২ উপদেষ্টা। কেউ বলছেন পদত্যাগ করবেন ১ উপদেষ্টা। বিশেষ করে আসিফ মাহমুদের ব্যাপারটা অনেকটাই নিশ্চিত করছে একাধিক মোটামুটি সংবাদ মাধ্যম। যারা লিখছেন সবাই আসিফ মাহমুদের মাহমুদের বিষয়ে সবার টোন এক যে হ্যাঁ, আসিফ মাহমুদ পদত্যাগ কারণ করবেন। এই ব্যাপারটা কিন্তু জানা গেছে আরো আগেই। উনি কিন্তু যখন ভোটার তালিকা এরিয়া চেঞ্জ করে ঢাকায় আসলেন, ঢাকা হুম। ১০ উনি ভোটার হলেন। তখন থেকে তো একটা ইঙ্গিত ছিল যে মানে উনি তিনি একবার নিজেই তো বলেছেন যে হ্যাঁ, আমি যদি নির্বাচন করি ঢাকা থেকেই করব। হ্যাঁ, ঢাকা থেকে এবং করব তারপরে তিনি নিজের এলাকা থেকে ভোটার পরিবর্তন করে করে ঢাকার ভোটার হয়েছেন। ঢাকা ১০ এবং তারপর কিন্তু বিএনপি যখন হচ্ছে ঢাকা ১০ এর প্রার্থী ঘোষণা করল না, তখন তো আলোচনা শুরু হয়ে ১ম গেছিল। দফায়। ১ম দফায়। তখন আলোচনা শুরু হয়েছিল বোধহয় আসিফকে এখানে দেওয়া হতে পারে। যদিও ২য় দফায় ঘোষণা করা হয়ে গেছে সেখানে প্রার্থী আছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে কিন্তু এনসিপি ১২৫ টি আসনে মনোনয়ন ঘোষণা মনোনয়ন ঘোষণা করেছে। করেছে, প্রার্থী ঘোষণা করেছে এবং সেখানে কিন্তু ঢাকা ১০ টা ফাঁকা রাখা হয়েছে। ঢাকা ৯ আছে, ঢাকা ১১ আছে, সেখানে ঢাকা ১০ এখনো নাই। সো হতে পারে, ধারণা করা হচ্ছে হয়তোবা সেখানে তার পুরনো বন্ধু নাহিদ ইসলামের সঙ্গে এনসিপি থেকেও নির্বাচন করতে হতে পারে। মানে এগুলো সবই আসলে ধারণা অ্যাসাম্পশন প্রসূত ধারণা। বিষয়। মাহফুজ আলমের বিষয়ে কি বলছে? মাহফুজ আলমের বিষয়ে সবাই নিশ্চিত করেন। শুধুমাত্র আমি দেখলাম আজকে দৈনিক প্রথম আলো বলছে যে ২ জনই পদত্যাগ করতে পারেন। বাকি পত্রিকাগুলো আসলে জোর দিয়েছিল আসিফের ব্যাপারেই। কিন্তু মাহফুজ একাধিকবার মানে আসিফ যেমন খুব ক্লিয়ারলি বলছিল যে, হুম। "হ্যাঁ, আমি করতে পারবো।" ভোটার এরিয়া চেঞ্জ করে আসলো। মাহফুজের ব্যাপারে কিন্তু আমরা ওরকম কিছু দেখি নাই এবং উনিও এমনও শোনা যাচ্ছে উনি শেষ দিন পর্যন্ত সরকারেই থাকতে চান। না, মাহফুজ নির্বাচনের পর নিজেও কখনো আসলে বলেননি, সরাসরি মানে তথ্য উপদেষ্টা হওয়ার পর, এর আগে যখন তিনি বিশেষ সহকারী ছিলেন তখনও বলেনি। কখনো শোনা যায়নি যে তিনি বলেছেন নির্বাচনের ব্যাপারে আগ্রহী। আ আসিফ মাহমুদ একাধিকবার বলেছেন তিনি নির্বাচনে আগ্রহী। একটি সংবাদপত্রে দেখলাম আগামীকাল, অর্থাৎ আমরা আজকে বুধবার কথা বলছি, বৃহস্পতিবার যে উপদেষ্টা পরিষদের হুম, বৈঠক রয়েছে, কালকের বৈঠকে হয়তো তাদের শেষ শেষ। উপদেষ্টা পরিষদের বৈঠক। এবং গুঞ্জনটা কি আরো ডালপালা মেলল যখন ৯ ডিসেম্বর জানা গেল যে ১০ ডিসেম্বর দুপুর ৩টার দিকে তিনি একটা সংবাদ সম্মেলন ডেকেছেন এবং বলা হচ্ছে যে সমসাময়িক বিষয়ে কথা বলার জন্য জরুরি সংবাদ সম্মেলন। হ্যাঁ, এই ঈদটার কারণেই আসলে গুঞ্জনটা খুব প্রকট হয়ে উঠেছে। কারণ অনেকদিন ধরে শোনা যাচ্ছিল যে পদত্যাগ করতে পারেন, করতে পারেন। সেই পত্রে যখনই নির্বাচনী তফসিল, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তফসিল ঘোষণার পরেই কিন্তু আসলে নির্বাচনের পূর্ণ আমেজটা চলে আসে। হুম। হ্যাঁ? যে সব প্রচার সব একদম পুরোদমে শুরু হয়ে যায়। ঠিক তফসিল কিন্তু আজকে বঙ্গভবনে দেখা করার কথা সিইসির। তারপর হচ্ছে বিকালে হ্যাঁ, আমরা রেকর্ড যখন কথা বলছি ১২টা ১৫ বাজে, ইতিমধ্যেই হুম, আ দে সাক্ষাৎ হয়ে যাওয়ার কথা। কথা। মানে দুপুর হুম। ১২টায় কথা ছিল প্রেসিডেন্টের সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ করার তো কথা। এটা যদি আজকে বিকালে রেকর্ড হয়, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন, সেটা আজকেও ঘোষণা হতে পারে, কালকেও হতে পারে। তো এই সময়ে যখন জরুরি এইটা নির্বাচন কমিশন স্পষ্ট করে নাই করেনি। না? যে না, তফসিলটাকে মানে পাবলিকলি জানাবে কখন? অ্যাসাম্পশন করা হচ্ছে আরকি, যদি আজকে রেকর্ড হয় কালকে হতে পারে, আজকে কিন্তু হতে পারে। আনুষ্ঠানিকভাবে তো আনুষ্ঠানিক কোনো তারা ঘোষণা বলেনি আসে নাই। এখনো। কোনো ঘোষণা আসে নাই। সেজন্য আবার এর মধ্যেই যদি জরুরি সংবাদ সম্মেলন ডেকে ফেলেছেন আসিফ মাহমুদ, সে কারণে আসলে গুঞ্জনটা অনেক জোরালো আজকে। কিন্তু মাহফুজ আলমের বেলায় সেইগুলো খাটছে না মানে। এখনো পুরোপুরি সেই ডট মেলানো যাচ্ছে না আরকি। পত্রিকাগুলো যে চেষ্টাগুলো করছে। আমি বেশ কয়েকটা সংবাদপত্র পড়েছি, ধরেন 'প্রথম আলো', 'সমকাল', যে ২ ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করার আহ্বান, অনুরোধ
বলা হচ্ছে। উপদেষ্টা পরিষদ থেকেও আ ছিল এরকম একটা ইঙ্গিত দিয়ে নানান সংবাদ প্রকাশিত হয়েছে। তারা একটু সময় নিতে চেয়েছিলেন। সেই সময়টি হয়তো আসিফ মাহমুদের বেলায় শেষ হয়েছে, মাহফুজ আলমের বেলায় এখনো হয়তো সেটি শেষ হয়নি। মাহফুজ কি করবেন সেটি নিশ্চয়ই তিনিই জানেন। আ ২ মন্ত্রণালয় যদি hypothetically যদি ধরে নেই ২ মন্ত্রণালয় খালি হবে এই ২ জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করলে, সেই আ ফাঁকা জায়গায় কারা যাবেন সেই নিয়েও কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে। কেউ বলছেন অনেক সংবাদপত্রে দেখছি যে স্থানীয় সরকার, যুব ক্রীড়া সেই জায়গায় এখন যিনি শ্রম উপদেষ্টা সম্ভবত। আছেন আদিলুর রহমান শুভ্র তিনি আসতে পারেন। তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ে এখন যিনি পরিবেশ উপদেষ্টা আছেন রিজওয়ানা সিদ্দিক তিনি যেতে পারেন। অথবা নতুন কেউ আসতে পারেন। অনেকের নামই আছে। আমরা সবসময় দেখি মানে যখন মন্ত্রী পরিষদ গঠন হয়, এর আগেও যখন হুম, নির্বাচিত সরকারের বেলায়ও দেখেছি যে নানান সময় রদবদল। কারা ফোন পাবেন হুম, আ রাষ্ট্র বা বঙ্গভবন থেকে শপথ নেওয়ার জন্য, কারা ফোন পাবেন, কারা ফোন পাবেন না। অনেক রকম স্পেকুলেশন বিষয় হয়। অধিকাংশ স্পেকুলেশন ভুলও হয়, হয়, কিছু মিলেও ঠিকও হয়। যায়। সেরকম একটা অবস্থাই দেখা যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যে ঢাকা ১০ আসনে এনসিপি মনোনয়ন ঘোষণা করেনি। এটার ধারণাও এখনো ধারণাই যে আসিফ মাহমুদ আসলেও শেষ পর্যন্ত এনসিপিতে যোগ দেবেন কিনা, এখানে নির্বাচন করবেন কিনা নাকি স্বতন্ত্র করবেন। সে যাই হোক এনসিপির আর কে কোথায় মনোনয়ন পেল যারা এনসিপির হেভিওয়েট আছেন? হেভি নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্যরা। আহ্বায়ক নাহিদ ইসলাম পেয়েছেন ঢাকা ১১ তে। উনি দাঁড়াচ্ছেন। তারপর তাসনিম যারা, পরিচিত মুখ, উনি আসছেন ঢাকা ৯ থেকে। এই তাসনিম জারার বিষয়েও শোনা গিয়েছিল না? ১ম এ যখন হুম, বিএনপি ঢাকা-৯ আসনটা ফাঁকা ফারাক রেখেছিল, ছিল। তখন শোনা যাচ্ছিল যে তাসনিম জারাও তারা বোধহয় ঢাকা-৯ এর মানে তাসনিম জারার জন্য হয়তো ঢাকা-৯ টা ছেড়ে দেয়া হতে পারে বিএনপির শরিক পক্ষ হিসাবে। থেকে, শরিক হিসেবে। কিন্তু সেটি আর হচ্ছে না। আর কে পেয়েছেন? আ ঢাকা ১৭ গুরুত্বপূর্ণ যে আসন সেখানে আছে ডাক্তার তাসলিমা জাবিন। এখানেও কিন্তু বিএনপি এখনো প্রার্থী ঘোষণা করা নাই। তবে ধারণা করা হচ্ছে আ তাদের যুগপৎ আন্দোলন যে ছিল বিজেপি, তার প্রধান আন্দালিব আন্দার রহমান রহমান পার্থ। পার্থ এখানে অলরেডি প্রচার শুরু করে দিয়েছেন। হুম, এছাড়া নাসিরউদ্দিন পাটোয়ারি দাঁড়িয়েছেন ঢাকা ১৮ থেকে। সারোয়ার তুষার নরসিংদীর ২। এছাড়া হাসনাত আব্দুল্লাহ হচ্ছে কুমিল্লা ৪। হুম, মোটামুটি সবার যারা হেভিওয়েট প্রার্থী ছিল হুম। এনসিপির সবার কিন্তু আসন ঘোষণা হয়ে গেছে। এবং পঞ্চগড় থেকে দাঁড়িয়েছেন হচ্ছে সার্জিস আলম। সার্জিস আলম। এই ১২৫ টা আসন যেহেতু ঘোষণা হুম, করেছে, আরো ধরেন ১৭৫ টা আসন আছে। ফলে আর এনসিপি তো একটা জোট ইতিমধ্যেই গঠন করেছে। করেছে। রাষ্ট্র সংস্কার প্রচার আন্দোলন আন্দোলন এবং এবং এবি পার্টি। আ তাদের মনোনয়ন তো ঘোষণা হয়নি। নিশ্চয়ই শরিকদের জন্য তারা এই কিছু আসন ছাড়বেন। এইটা ভাবাই যায়। তফসিল কবে নাগাদ হওয়ার আ এ এ সম্ভাবনা দেখছেন? পত্রিকাগুলোতে অন্তত কি কোনো স্পেকুলেট উম করছে? পত্রিকাগুলোর কথা হচ্ছে আগামীকাল হতে পারে। বেশিরভাগ হচ্ছে আগামী তারপরে তো শুক্র, শনি। এইটা কিন্তু এর আগে কখনো দেখা যায় নাই না? মানে অন্যান্য সময় হুম, নির্বাচনের আগে আমরা জানতাম যে তফসিল অমুক দিন ঘোষণা হবে, করা হবে। হবে। তার আগে রেকর্ড করা হতো সেটা নিয়ে হুম, কোনো সংবাদ-টংবাদ কিংবা আগ্রহ হতো না। এবারই ১ম বার দেখা গেল যে তফসিল রেকর্ড করা হবে এটা সেই সংবাদটি আমরা পেলাম। কিন্তু তফসিল কবে ঘোষণা করা হবে সেই সংবাদটি এখনো এবং নিশ্চিতভাবে রেকর্ড নিয়ে আগ্রহ বেশি এবার দেখুন। হ্যাঁ, মানে তফসিল কবে রেকর্ড হবে টাইমটা যদিও জানা যায়নি কিন্তু জানা যাচ্ছে এই আজকাল ১০ই ডিসেম্বর রেকর্ড করার জন্য বাংলাদেশ টেলিভিশন এবং আমরা বাংলাদেশ বেতার ইলেকশন কমিশন চিঠি দিয়েছিল আরো ২ দিন আগে। ফলে এই ২ ছাত্র উপদেষ্টার ১ জন কিংবা ২ জন যদি পদত্যাগ করে সেইটা এক ধরনের যেমন পলিটিক্যাল ল্যান্ডস্কেপে প্রভাব রাখবে তার পাশাপাশি তফসিলটা ঘোষণা হলে সকল রাজনৈতিক দল একদম নির্বাচনী হাওয়ায় ঢুকে যাবেন এবং জোটের সমীকরণ কি শেষ হলো বলে মনে হয়? নাকি সামনে আরো কোনো আ জোটের আ ভোটের আগে যে জোট নিয়ে নানান আলোচনা হয়, বিএনপি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক জোটে যায়নি। জোটের সমীকরণ বোধহয় এখনো শেষ হয়নি। কারণ সবচেয়ে বড় যে ২ দল প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি এবং জামাত, তারা কেউ কিন্তু আনুষ্ঠানিক জোট এখনো ঘোষণা করে নাই। বলা হচ্ছে বিএনপির যুগপৎ যারা ছিল, জামাতের সঙ্গে তাদের রাজনৈতিক বিভিন্ন দাবি আদায় যে দলগুলো ছিল তারা জোট করতে পারে। কিন্তু এখনো কিন্তু জোট হয়নি। আমরা শুধু ৩ টা জোটই পেয়েছি। সর্বশেষ যেটা পেলাম এনসিপির, হুম। আ জাতীয় পার্টি হচ্ছে আনিসুল এবং আনোয়ার আনিসুল হোসেন ইসলাম মাহমুদ এবং আনোয়ার আনিসুল হোসেন মঞ্জুর। মঞ্জুর। সেটাই এবং জাতীয় পার্টির ২ সাবেক তার নেতা। আগে আমরা একটা বাম মোর্চা একটা পেয়েছিলাম। ৫ টি হ্যাঁ, বামপন্থী দলের সম্ভবত একটি জোট ছিল। তবে মানে ধারণা করা যায় ভোটের আগে যে জোটের রাজনীতি, জোটের সমীকরণ সেটি হ্যাঁ, এখনো শেষ হয়নি। কারণ বিএনপি নিশ্চয়ই তার যুগপৎ আন্দোলন তাদের সাথে যারা করেছেন, তাদের জন্য কিছু শরিকদের জন্য কিছু আসন হয়তো সেই ইঙ্গিত ছাড়বেন। দিয়েছেন আমি সেই যতদূর ইঙ্গিত আছে। বিএনপির যারা সিনিয়র নেতা তাদের কথাবার্তায় সেই ইঙ্গিত আছে। জামায়াত ইসলাম বলছে যে তারা ৩০০ আসনেই এবার লড়বেন। কিন্তু জামায়াত ইসলামের সাথে তো ৮ দল আছে। আছে। এবং সেদিন আমার জামায়াত ইসলামের যিনি ঢাকা ১০ আসনে সম্ভবত ব্যারিস্টার আরমান যিনি হুম, প্রতিদ্বন্দ্বিতা করবেন, তার সাথে কথা ছিল। তিনিও বলছিলেন যে এই ৮ দল এবং অন্যান্য যারা সমমনা রাজনৈতিক দল আছে তাদের সাথে একত্রে মিলিয়ে তারা নমিনেশন দেবেন এবং এবার তারা সরকার গঠনের লক্ষ্যেই
আচ্ছা। নির্বাচনে অংশ নিতে চান। আমরা নিশ্চয়ই দেখব সামনের এই সমীকরণগুলো কোথায় গিয়ে দাঁড়ায় এবং নির্বাচনী হাওয়া যখন পুরোপুরি বইতে শুরু করবে তফসিলের পর আরো অনেক রকম ঘটনা ঘটবে, সেগুলো আমরা আলাপ করব নিজের নজরে। মাহাদি, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম ২ ছাত্র উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে। এই গুঞ্জন হয়তো খুব শিগগিরই আ সত্যটা জানা যাবে। আপনারা কি মনে করেন যে নির্বাচনের সময় ২ ছাত্র উপদেষ্টার নির্বাচনেই ভোট গ্রহণের জন্য ভোটে অংশ নেওয়া উচিত? নাকি তাদেরকে তাদের যে ম্যান্ডেট নিয়ে তারা সরকারে এসেছিলেন সেই কার্যক্রম চালিয়ে যাওয়া উচিত? আপনাদের মন্তব্যগুলো জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে। আমরা চাই কথা চলুক।